নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। এর আগে তোমরা শুনেছ দীপিকা মজুমদারের কলমে নাগপাশ উপন্যাসের প্রথম পর্ব। এখন তোমরা শুনবে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। আজকের উপন্যাসটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত চন্দ্র প্রতাপগড়ের আতঙ্ক এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের আগামী গ্র্যান্ড প্রজেক্টস যেমন পাণ্ডব গোয়েন্দার গল্প, কাকাবাবুর আগামী গল্প, অভিক সরকারের ইনকুইজিশন, এই সমস্ত কবে আসছে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে কন্ট্রিবিউট করতে পারো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, বা হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের গল্প। দীপিকা মজুমদারের কলমে হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশের দ্বিতীয় পর্ব। গতকাল দানিয়েল কলেজে আসেনি, এমনকি দানিয়েলের ছায়াসঙ্গী সৌগতও নয়। ব্যাপারটার গুরুত্ব তখনও বুঝে উঠতে পারেনি কৃতি। সোমবার এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাওয়ার তাড়ায় কলেজ থেকে বেশ খানিকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিল কৃতি। তবে পরের দিন সকাল সকাল দানিয়েলের হোয়াটসঅ্যাপ মেসেজ কৃতিকে ব্যাপারটা নিয়ে ভাবতে বাধ্য করে। দানিয়েল মেসেজে লিখেছিল যে সে মাসির বাড়ি যাচ্ছে দিন কয়েকের জন্য, তাড়াতাড়ি ফিরবে। এরপর কৃতি বেশ কয়েকবার মেসেজ করে উত্তর না পেয়ে ফোন করার চেষ্টা করে, কিন্তু দানিয়েলের ফোন সুইচড অফ। দানিয়েলের মাসির বাড়ি ঠিক কোথায় কৃতি না জানলেও এইটুকু বেশ ভালোভাবেই জানে যে সেটা কলকাতার বাইরে নয়। অতএব সেখানে যাওয়ার জন্য দানিয়েলকে ফোন সুইচড অফ করে কেন রাখতে হবে? এই প্রশ্নের উত্তরটাই সকাল থেকে দুপুর অবধি খুঁজে চলেছে কৃতি। এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী সে নয়। ব্যাপারটার মধ্যে কোনো গুরুতর রহস্য থাকলেও থাকতে পারে ভেবে সে নিজের 2 চাকা বাহনটিকে কলেজের দিকে না নিয়ে গিয়ে সোজা চলে এসেছে দানিয়েলের মেস বাড়ির দিকে। বড় রাস্তার পর একটা গলিতে ঢোকার মুখেই দুটো বাড়ি ছেড়ে 3 নম্বর 3 তলা বাড়ির দোতলার একটি ঘরে দানিয়েল আর সৌগত রাস্তানা। দোতলার নির্দিষ্ট ওই ঘরের বন্ধ জানলার দিকে ঘাড় উঁচু করে তাকাতে তাকাতে নিজের 2 চাকাটি দাঁড় করালো কৃতি। রাস্তার দিক থেকে 2 ধাপ উঁচু সিঁড়ি পেরোনোর পরই লম্বা করিডোর বেয়ে এগিয়ে গেলে শেষ প্রান্তেই দোতলার চড়ার সিঁড়ি। এর আগেও এই মেস বাড়িতে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছে কৃতি। দানিয়েলের ঘরেও গিয়েছে ওর জন্মদিন উদযাপনের সময়। করিডোর বেয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাওয়ার পথেই একতলার ঘরগুলোর সার দেওয়া দরজা। এই মেসে শুধুমাত্র কলেজের ছাত্ররাই থাকে তা নয়, সরকারি চাকরিরত এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এমন লোকেরও বাসস্থান। দানিয়েল ও সৌগতর বন্ধুত্বের সূত্রে এখানে কয়েকজন চেনা পরিচিতও আছে কৃতির। তেমনই একজন একতলার দরজা থেকে উঁকি দিয়ে কৃতিকে পেছন থেকে ডেকে বলল, আরে কৃতি না? হ্যাঁ সঞ্জয়দা, আমি কৃতি। সৌজন্যতার খাতিরে কৃতিকেও ব্যস্ততা ভুলে সাড়া দিতে হলো। মেস বাড়িতে প্রায় সকলেই জানে যে কৃতি এখানে দানিয়েলের খোঁজেই এসেছে। সঞ্জয় নামের ব্যক্তি কোনো ভনিতা না করেই বলল, ড্যানি তো নেই, কাল সকালেই দুজন বেরিয়ে গেল। দুজনে? দুজনে মানে? কে আবার? ড্যানির বন্ধু সৌগত। দুজনের সঙ্গেই বড় বড় দুটো ব্যাগ ছিল। সৌগত দানিয়েলের সঙ্গে বেরিয়েছে, তাও বড় ব্যাগ নিয়ে? হ্যাঁ। শুরু থেকেই ব্যাপারটায় একটা গোলমাল আছে, সেটাই আশা করেছিল কৃতি। এখন সে মোটামুটি নিশ্চিত যে তাকে না জানিয়ে দানিয়েল আর সৌগত কিছু একটা করছে। দানিয়েলের মাসির বাড়ির ঠিকানাটা পেলে একবার যাচাই করে দেখা যাবে ভেবে সঞ্জয়দাকে সে জিজ্ঞেস করল, সঞ্জয়দা, দানিয়েলের মাসির বাড়ির ঠিকানাটা আমাকে দিতে পারবে? ঠিকানা তো আমার কাছে নেই,
তবে শুনেছিলাম বারাসাতের দিকে কোথাও ওর মাসির বাড়ি। এই বাড়ির আগের 2 নম্বর বাড়িটায় মেস মালিক সুজন রাহাবাবু থাকেন। ওর কাছে ঠিকানা নিশ্চয়ই থাকবে, চেয়ে দেখতে পারো। দোতলায় না উঠে কৃতি করিডোর ছেড়ে রাস্তায় নেমে এলো। পাশের বাড়িটাই এই গলির 2 নম্বর বাড়ি। বাড়ির ফলকে সুজন চন্দ্র রাহা নাম লেখা রয়েছে। কৃতি সসংকোচে বাড়ির গেট ঠেলে ভেতরে প্রবেশ করল। পাড়ার ভেতরে একই রাস্তায় এ মাথা থেকে ও মাথা অবধি প্রায় 2-3 বার ঘুরেও রাহাবাবুর দেওয়া ঠিকানাটা খুঁজে বার করতে পারছিল না কৃতি। পথ চলতি একজনকে জিজ্ঞেস করতেই তিনি সহজেই দেখিয়ে দিলেন। ফ্ল্যাটের 3 তলায় পৌঁছে কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুললেন। ফর্সা মাঝারি উচ্চতার মহিলার মুখে সামান্য মঙ্গলয়ের ছাপ। তাছাড়া কলিং বেল বাজানোর আগেই দরজার উপরে খোদাই করা 2টি নাম, মিস্টার লেইশা সেইম ও মিসেস থিরশিয়া সেইম দেখেই সে বুঝেছিল ভুল ঠিকানায় সে আসেনি। দানিয়েলের নিজের পদবি মুখিম হলেও এই দূর সম্পর্কের মাসির পদবি সেইম। মহিলা দরজা খুলে সবিস্ময় কৃতির দিকে তাকাতেই কৃতি বলল, মাসিমা, আমি দানিয়ালের সঙ্গে একই ক্লাসে পড়ি। আমার নাম কৃতি বসাক। ওকে একটু ডেকে দেবেন? মহিলা যেমন বিস্মিত হয়ে চেয়েছিলেন কৃতির দিকে, তার চেয়েও বেশি বিস্মিত হয়ে চেয়ে রইলেন। কৃতিকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে পরিষ্কার বাংলায় বললেন, দানিয়েল তো এখানে নেই, ও তো মেসেই আছে। অবশ্য কৃতি এটাই আশা করেছিল। সঞ্জয়দার কাছে যখনই সে শুনেছে যে দুজনে ব্যাগ নিয়ে বেরিয়েছে, তখনই সে বুঝেছে বাড়ি যাওয়ার কথাটা দুজনের ক্ষেত্রেই মিথ্যে। এমনকি সে নিশ্চিত যে সৌগত বাড়ি যায়নি। যেখানেই গিয়ে থাকুক দুজনে একসঙ্গেই আছে এই মুহূর্তে। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যার জন্য দুজনকে মিথ্যে কথা বলে বেরিয়ে যেতে হলো? কিছুদিন আগে দানিয়েলের দাদা দামেহি এসে ওকে মেঘালয় বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। কৃতির হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে জানান দিল, মেঘালয় থেকে হঠাৎ দামেহির আসার কথা এই মহিলা জানেন না। কৃতি ইতস্তত করে ইচ্ছাকৃতভাবে দামেহির প্রসঙ্গ তুলে বলল, ও আচ্ছা, এখানে আসেনি। আসলে ও মেসেও নেই। মেঘালয় থেকে ওর দাদা দামেহি এসেছিল, তাই হয়তো দাদার সঙ্গে এখানে এসে থাকবে ভেবেই আমি এলাম। ও এলে বলবেন কৃতি এসেছিল, ও যেন আমার সঙ্গে দেখা করে। কথাগুলো বলার সময় কৃতি মহিলার মুখের অভিব্যক্তি পড়ার চেষ্টা করছিল। তার আন্দাজের তীর যে সঠিক জায়গায় আঘাত করেছে সেই বিষয়ে সে নিঃসন্দেহ হয়ে মহিলার প্রত্যুত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। কি বললে? কে এসেছিল? দানিয়েলের দাদা দামেহি। দামেহি এসেছিল? কেন মাসিমা, আপনি জানেন না? দানিয়েল আপনাকে বলেনি? তুমি কি বললে? দানিয়েল মেসে নেই? কোথায় গেছে ও? আমাকে আর মেসের বাকিদের বলেছে যে ও এখানে এসেছে। তাহলে কি ও দাদার সঙ্গে মেঘালয়ে গিয়েছে? দাদা ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যই এসেছিল তো। কৃতির মুখের শেষ কথাগুলো শুনে মহিলার চোখে মুখে যে ভয়ের আস্তরণ ছেয়ে গেল, তাতে কৃতি বিস্মিত না হয়ে পারল না। চুপ করে থাকা মহিলাকে দেখে কৃতি আবার বলে উঠল, কি হয়েছে মাসিমা, আমাকে বলবেন? আপনি দানিয়েলের মেঘালয় যাওয়া নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? ওর কি কোনো বিপদ হতে পারে? আমাকে খুলে বলুন না, আমি কথা দিচ্ছি যতটা পারবো সাহায্য করব আপনাকে। দয়া করে আমাকে খুলে বলুন। মহিলা কি বললেন তা ভালো করে বোঝা গেল না। কৃতিকে ভেতরে আসতে বলে দরজা থেকে সরে দাঁড়ালেন তিনি। কৃতি ঘরে প্রবেশ করতেই তিনি দরজা বন্ধ করে কৃতির হাত ধরে কেঁদে ফেললেন। ছেলেটা কোথায় গেছে তুমি কি জানো? ও কি নাংরিয়াতে গেছে? কবে গেছে? মাসিমা, আমি ঠিক জানি না ও কোথায় গেছে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে ও মিথ্যা কথা বলেই গেছে। ও যদি নাংরিয়াতে গিয়ে থাকে তাহলে খুব বড় বিপদ ওর জন্য অপেক্ষা করে আছে। ওর জীবন বাঁচানোর জন্যই এত
এতদিন ধরে ওর মা ওর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে ওকে নোংরিয়ার থেকে দূরে সরিয়ে রেখেছে। ওর মা মানে আমার দুঃসম্পর্কের বোন বলরি কোনোদিনই চাইবে না যে ড্যানি নোংরিয়াত ফিরুক, অন্তত যতদিন ওই শয়তান পিশাচ পরিবার জীবিত আছে ততদিন তো নয়। শয়তান পিশাচ পরিবার? হ্যাঁ, শয়তানি। দানিয়েল যখন 7 বছর বয়স তখন এক রাত্রে ওই শয়তানের উপাসক এক পরিবারের কপলে পড়ে দানিয়েলের বাবা হুনবেইত মুখে মারা যায়। ওই পিশাচ পরিবারের নজর পড়ে দানিয়েলের ওপর, তাই দানিয়েলকে ওর মা বলরি কলকাতায় পাঠিয়ে দেয়। কি ঘটেছিল সেই রাতে? দেখ, আমি খাসি উপজাতির পরিবারের হলেও আমার জন্মের পরই আমার পরিবার মেঘালয় ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। সম্পূর্ণ আমি জানিও না, আর বলরি আমায় সব খুলে বলতেও চাইনি। একদিন হঠাৎ খবর পেলাম হুনবেদ মানে দানিয়ালের বাবা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। এই ঘটনার কিছুদিন পরই বলরি ওর 2 ছেলে দামেহি আর দানিয়াল এবং 1 বছরের মেয়ে তিপ্রীতিকে নিয়ে কলকাতায় আসে আমার বাড়িতে। তখনই জানতে পারি ওই শয়তান উপাসক পিশাচ পরিবারের কথা। ওদের নজর তখন থেকেই দানিয়ালের ওপর, তাই দানিয়ালকে নোংরিয়াত এমনকি মেঘালয় থেকে দূরে সরিয়ে রাখতে চায় বলরি। ওকে আমার কাছে রেখে মানুষ করি। শয়তান উপাসক মানে কোনো শয়তানের উপাসনা করে ওই পরিবার? আমাদের খাসি ধর্মে অনেক অপদেবতা আছেন, তার মধ্যে একজন অপদেবতা হলেন ধলেন, কেউ বলে উথলেন। তিনি সর্পদেবতা। খাসিদের মধ্যে কেউ কেউ গোপনে বছরে 1 বার অথবা 2 বার ধলেনের উপাসনা করেন। সেই উপাসনায় মানুষ বলি দেওয়ার প্রয়োজন পড়ে। বলি পেয়ে দেবতা তুষ্ট হয়ে সমৃদ্ধির আশীর্বাদ দেন উপাসক পরিবারকে। এই উপাসক পরিবারকে বলা হয় মেংসোনহু, আর যে বলির বন্দোবস্ত করে তাকে বলা হয় নংসোনহু। এই নংসোনহুদের কুনজর আছে দানিয়ালের ওপর। মহিলার কথা শুনে শিউরে ওঠে কৃতি। দানিয়েল সমস্ত জানার পরও নিজেকে বিপদের মুখে ঠেলে দিল কেন? দানিয়েলকে এভাবে একা ছেড়ে দিয়ে কৃতি কলকাতায় নিরাপদে বসে থাকতে পারে না। মনে মনে হতবুদ্ধি সৌগতকে একটা বিশ্রী গাল দিয়ে কৃতি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। দানিয়েলের মাসিকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না মাসিমা, আমি জানি না আমি দানিয়েলকে কতটা সাহায্য করতে পারবো, তবে ওকে নোংরিয়ার থেকে ফিরিয়ে আনার একটা চেষ্টা আমি করবই। ঘন সবুজে ঘেরা চারিদিক, দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, কখনো বাঁশ কখনো বা পাইনের ঘন বন, আর সঙ্গে ঝরে চলা শব্দহীন টুপটাপ বৃষ্টির ধারার মাঝে দানিয়েল শৈশবের অলিগলিতে হারিয়ে গিয়েছে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে যেন সে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া এক যাযাবর। বহুদিন বাদে নিজের বাড়ি ফিরে শীতল ও সম্পৃক্ত আবহাওয়ার মাঝে দানিয়েল যেন নিজের মধ্যে আসল নিজস্বতা খুঁজে পেয়েছে। 2 দিন আগে দুপুরের দিকে সৌগতর সঙ্গে যখন সে নোংরিয়াত আসে, তখন শৈশবে ফেলে যাওয়া গ্রামটাকে যেন চিনতেই পারছিল না। প্রযুক্তির সঙ্গে গ্রামের উন্নয়ন যে হারে হয়েছে, ঠিক সেই হারেই সবুজের সমারোহ যেন অনেকটা খর্বিত হয়েছে। সবই বনাঞ্চল উজাড়ের প্রবণতার দরুন। বাড়ি চিনে পৌঁছাতে প্রথমে খানিকটা সমস্যা হলেও একেবারে না চেনার মতো অবস্থায় ছিল না দানিয়েল। একসময় এই গ্রামই তো সে হাতের তালুর মতো চিনত। দানিয়েল যখন বাড়ির সামনে পৌঁছায়, তখন ওর বোন তিপ্রীতি বাড়ির টানা বারান্দায় বসেছিল। দানিয়েলকে দেখে প্রথমে চিনতে পারেনি তিপ্রীতি,
কিন্তু দামেহির সঙ্গে মুখের অসম্ভব একটা মিল আছে দানিয়েলের। তাই বাড়ির ফটকে দাঁড়িয়ে থাকা দানিয়েলকে কয়েক মুহূর্ত দেখেই সে চিনতে পারে। দৌড়ে বাড়ির ভিতরে ডাক দেয় মাকে। দানিয়েল যখন মেঘালয় ছাড়ে তখন তিপ্রীতির মাত্র 1 বছর বয়স। পরের কয়েক বছর কলকাতায় মায়ের সঙ্গে নিয়মিত দেখা করতে এলেও গত বেশ কয়েক বছর যোগাযোগ বিচ্ছিন্ন। তিপ্রীতির মুখে দানিয়েলের আসার কথা শুনে মা যে খুশি হবে তা জানত সে। মাতৃস্নেহ যে আসলে কোনো যুক্তির ধার ধারে না। দানিয়েলকে দেখে বলেরি সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে উঠোনের প্রান্তে দাঁড়িয়ে থাকা দানিয়েলকে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু সব আবেগেরই একটা স্থিতিশীল অবস্থা থাকে। আবেগ থিতু হয়ে এলেই যুক্তির পারদ চড়তে থাকে। দানিয়েলের হঠাৎ নংরিয়াত আসার কারণ জিজ্ঞেস করলে দানিয়েল দামেহির কলকাতা যাওয়া এবং তার সেই অদ্ভুত জীবন্ত স্বপ্নের অভিজ্ঞতার কথা বলে। দানিয়েলের মুখে সমস্ত ঘটনা শুনে বলরি বললেন, কিছু একটা অঘটন যে ঘটতে চলেছে তার পূর্বাভাস আমি পেয়েছিলাম। তাই পূজারীজির কাছে থাক সেসব কথা। এসেই পড়েছিস যখন নগরের মধ্যে থাক, তারপর ফিরে যাস। এই গ্রাম তোর জন্য নিরাপদ নয়। দাদা কোথায় আছে মা? সে আছে নিজের বাড়িতে, তুই ভাবিস না, ওর কিছু হয়নি। খাসি উপজাতিদের মধ্যে পান ও সুপারিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বাড়িতে নতুন অতিথি এলে তাকে চা ও পান সুপারি দিয়ে অভ্যর্থনা করা হয়। দানিয়েলের সঙ্গে সৌগত এসেছিল নতুন অতিথি হিসেবে। তাই দানিয়েলের মা দানিয়েল ও সৌগত দুজনকেই প্রথমে পান সুপারি দিয়ে আপ্যায়ন করেছিলেন। বিকেলের দিকে দানিয়েলের নংরিয়াত আসার খবর পেয়ে দামেহি বাড়ি আসে। সে জানায় যে সেদিন শিলং পৌঁছানোর পরই সে দানিয়েলকে ফোন করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারেনি বলে বাধ্য হয়ে সৌগতকে ফোন করে। দানিয়েলের মুখে সেদিন রাতে স্বপ্ন দেখা দুর্ঘটনার কথা শুনে অবাক হয় দামেহি। না, এমন কোনো দুর্ঘটনা তো ঘটেনি। তবে তুই খাদের ধারে যে গুমটির কথা বলছিস, মানে চেরাপুঞ্জির রাস্তার ধারে চওড়া পার্কিং এরিয়া আছে, হ্যাঁ এরকম একটা গুমটি আছে। এমনকি সেদিন শিলং থেকে নংরিয়াত যাওয়ার পথে যে বাসে উঠেছিলাম, সেই বাস ওই দোকানের কাছে কিছুক্ষণ দাঁড়ায় বটে। আমি নেমে একবার চা খাই, হ্যাঁ তখনও বৃষ্টি হচ্ছিল। দামেহির কথা শুনে দানিয়েল চিন্তিত হলেও অবাক হয়নি, কারণ সে জানে তার স্বপ্নটা কতটা জীবন্ত ছিল। তবে দুর্ঘটনার কথা বললেও দামেহিকে যেভাবে সে মৃত্যু মুখে পড়তে দেখেছে সে কথা আর বিশদে জানায়নি দানিয়েল। দামেহিও এই সম্পর্কে আর কিছু প্রশ্ন করেনি। দানিয়েল আর সৌগতকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষার্থে দানিয়েল আর সৌগত দুজনেই এসেছে দামেহির বাড়ি। পরিচয় হয়েছে দামেহির স্ত্রী আরিশার সঙ্গে। মাঝারি উচ্চতার, হলদেটে ফর্সা গায়ের রং, গোল মুখ, ছোট নাক আরিশা প্রকৃতই সুন্দরী, গ্রাম্য সরলতায় ভরা পাহাড়ি একজন মেয়ে। পরিচয় পর্ব মিটে যাওয়ার পরই সৌগত দানিয়েলের কানের কাছে মৃদু স্বরে বলল, বিয়ের পরে সব কাশি ছেলেরা বৌদির বাড়িতে এসে ঘর জামা হয়ে থাকে নাকি? কথাটা সম্ভবত আরিশার কানে গিয়েছিল। সে হেসে বলল, আমাদের খাসি ধর্ম তো মাতৃপ্রধান। এখানে সম্পত্তির মালিকানা ও পদবি মেয়েদের নামেই হয়। আমাদের নিজেদের ধর্ম কানিয়ামাত্রে, সেটা ছেড়ে বেশিরভাগ খাসি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। কেউ কেউ হিন্দু বা মুসলিমও হয়েছেন। খুব কম খাসি লোকই আছেন যারা উবলাই নাংথৌকে মানেন। কি উবলা? কি এর আগে কি বলেন বৌদি? কি ট্রে? আমাদের দেবতা উবলাই নাংথৌ, আমরা দেবতাদের উবলাই বলি। হালকা হাসি ঠাট্টার মেজাজে ঘরের আবহাওয়া মেতে উঠেছিল। ঠিক এই সময় জানলা দিয়ে নেইথল্যাংকে ছুটে আসতে দেখে দরজার দিকে এগিয়ে যায় আরিশা। নেইথল্যাং দানিয়েলের মায়ের সর্বক্ষণের কাজের লোক।
নেইথল্যাং দানিয়েলের মায়ের জমিতে পান আর আলুর চাষের তদারকি করে। বাড়ির পালিত শুয়োরগুলোর দেখাশোনাও করে সে। এখন নেইথল্যাংয়ের উপরে হুকুম আছে, দানিয়েল নংরিয়াতে যেখানে যেখানে যাবে সেখানেই দানিয়েল আর সৌগতর ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়াতে হবে। দ্রুত পদে চৌকাঠ পেরিয়ে দানিয়েলকে উদ্দেশ্য করে নিজেদের খাসি ভাষায় কিছু একটা বলে নেইথল্যাং। ওর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় দানিয়েল। সৌগতকে বলে, চল বাড়ি ফিরব। আরিশা আর দামেহি ঘটনা সম্পর্কে কিছু বুঝে উঠতে পারে না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে আসে দানিয়েল। সৌগতর পিছনে দৌড়ে এসে প্রায় হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করে, ব্যাপারটা কি বলতো? ছেলেটা কি বললো? হ্যাঁ, কৃতি এসেছে। হ্যাঁ, কৃতি? ও জানলো কিভাবে যে আমরা এখানে এসেছি? আর ঠিকানা পেলো কিভাবে? সেটা তো গেলেই জানা যাবে। দানিয়েলের দ্রুত পা চালানো আর সংক্ষিপ্ত জবাবে সৌগত বুঝল যে কৃতির নংরিয়াত আসায় দানিয়েল বেশ ক্ষুব্ধ হয়েছে। দামেহির বাড়ি থেকে দানিয়েলের মায়ের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। গ্রাম্য পাহাড়ি চড়াই উতরাই পথেও মিনিট 10 বেশি লাগার কথা নয়। বাড়ির দরজায় পৌঁছাতেই দানিয়েল দেখল ঘরের ভিতরে দীপ্রীতির পাশে সোফায় চায়ের কাপ হাতে বসে আছে কৃতি। টেবিলে প্লেটের উপরে সবুজ পানের উপরে একটা গোটা সুপারির দানা গড়াগড়ি খাচ্ছে। কৃতিকে তার আসার ব্যাপারে প্রশ্ন করতে দানিয়েল এগিয়ে যেতেই দানিয়েলের মা ঘরে প্রবেশ করলেন। দানিয়েলের দিকে হুকুমের স্বরে বললেন, তুই একবার আমার ঘরে আয়, কথা আছে। বিস্ময় নিয়ে কৃতির সঙ্গে দৃষ্টি বিনিময় করতে করতে দানিয়েল মায়ের ঘরের দিকে পা বাড়ালো। ঘর ছেড়ে যাওয়ার আগে সৌগতর গলা শুনতে পেল সে। তুই এখানে কিভাবে এলি? দানিয়েলকে ডাক দিয়েই বলরে নিজের ঘরে খাটের উপরে পা তুলে বসেছিলেন। দানিয়েল ঘরে ঢুকতেই ইশারায় দরজা বন্ধ করতে বললেন। দানিয়েল ধীরে দরজা বন্ধ করতেই বলরি বললেন, মেয়েটা কে? এখানকার ঠিকানা পেল কিভাবে? আর সবচেয়ে বড় কথা, তোর নংরিয়াতে কোন বিপদ হতে পারে সেটা ও জানলো কি করে? কৃতির সম্পর্কেই কথা বলতে মা ঘরে ডেকেছে। তা বাইরের ঘরে মায়ের মেজাজ দেখেই সে আঁচ করেছিল, কিন্তু এখন মায়ের প্রশ্ন শুনে সে নিজেই চমকেছে। কৃতির তো এত কিছু জানবার কথা নয়, অন্তত সে কৃতিকে কিছু বলেনি। এমনকি সৌগতকেও সে নংরিয়াত আসার আগের দিন জানিয়েছে, আর ওর পক্ষেও তো কিছু জানানো সম্ভব নয়। সৌগত তো আর নংরিয়াতে ঠিকানা জানতো না, তাহলে কৃতি এতটা কিভাবে জানলো? আর নংরিয়াতে দানিয়েলের কোনো বিপদ হতে পারে সে কথা তো এতদিন সে কাউকেই জানায়নি। দানিয়েলকে চুপ করে থাকতে দেখে বলরি আবার বললেন, কিছু উত্তর দিবি? আমি জানি না, বিশ্বাস করো, সত্যি আমি কিচ্ছু জানি না। এমনকি আমি যে এখানে এসেছি এই কথা আমি কাউকেই বলে আসিনি, মাসিকেও না। নিজের মাসির কথা মনে পড়তেই দানিয়েল মায়ের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বসার ঘরে দানিয়েল প্রবেশ করতেই সৌগত সোফা ছেড়ে দানিয়েলের পাশে এসে কানে কানে ফিসফিসিয়ে বলল, মেয়ে তো নয়, একেবারে লেডি বোমকেশ। মিস মালিক রাহাবাবুর কাছ থেকে তোর মাসি ঠিকানা জোগাড় করেছে, সেখানে গিয়ে তোর ঠিকুচি কোষ্টি বের করে চলে এসেছে। আমি কিন্তু বলে রাখছি, এই মেয়ে থেকে সাবধান, কিন্তু সর্বনাশ করে দেবে। বৃষ্টি যেন এখানে থামার কোনো অবকাশই রাখে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার দেখেছিল কৃতি। তারপর চেরাপুঞ্জি পৌঁছানোর আগে থেকেই কিছুক্ষণ অন্তর অন্তর বৃষ্টি লেগেই রয়েছে। আর এখন পূর্ণিমার রাতেও মেঘাচ্ছন্ন কালো আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে। কৃতির এখানে আশায় যে দানিয়েলের মা বলরি খুশি হবে না, সে বিষয়ে কৃতি 100% নিশ্চিত ছিল। কিন্তু দানিয়েলকে এর আগে এত রেগে যেতে সে কখনো দেখেনি। সে আসার পর একবারের জন্য কথা হয়নি দানিয়েলের সঙ্গে। দানিয়েলের মা যদিও তাদের নংক্রেম উৎসব শেষ হওয়া অবধি থাকার অনুমতি দিয়েছেন, যদিও কৃতি এখানে থাকতে চায় না। দানিয়েলকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নংরিয়াত ছেড়ে চলে আসতে চায় সে। দীপ্রীতির ঘরে ওর সঙ্গে থাকার ব্যবস্থা হয়েছে কৃতির। নংরিয়াত আসার পর
এখানে একমাত্র দানিয়েলের বোন দীপ্রীতির সঙ্গে কৃতির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছে। দীপ্রীতির ঘরের উত্তর দিকে জানলা দিয়ে সামনের খাড়া পাহাড়ের জঙ্গলের দিকে এক দৃষ্টে বৃষ্টি দেখছিল কৃতি। হঠাৎ আকাশ আলো করে একটা জোর বাজ পড়ার শব্দে পুরো বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেল। এতক্ষণ জানলার বাইরে যে কালো অন্ধকার জমাট বেঁধেছিল, সেই অন্ধকার যেন ঘরের ভেতরে কৃতিকে ঘিরে ধরল। বাড়ির পিছনের দেওয়াল লাগোয়া যে ছোট গাছপালার ঝোপটা সামনের পাহাড়ের গা বেয়ে উঠে গেছে, সেই ঝোপের ঘন অন্ধকার বেয়ে যেন একটা অশুভ ছায়া ক্রমশ নিচে নেমে জানলার কাছে এসে সেঁধিয়ে গেল। আচমকা লোডশেডিং হয়ে যাওয়ায় কৃতি জানলার ধার থেকে সরে এলো। রাত্রে খাওয়ার পর সে দীপ্রীতির দোতলার ঘরে একাই রয়েছে। দীপ্রীতি এখনো আসেনি। বাইরে বৃষ্টির তোড় আরও বেড়েছে। ঘরের ভেতর অন্ধকারে একা থাকতে থাকতে গা ছমছম করে উঠল কৃতির। মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে ঘর ছেড়ে নিচের সিঁড়ির দিকে পা বাড়ালো কৃতি। সিঁড়ির পাশের দেওয়াল ধরে নামতে নামতে বাংলাতেই বাড়ির সদস্যদের উদ্দেশ্যে কৃতি ডাক ছাড়ল, কেউ আছেন? দীপ্রীতি? কৃতির গলার স্বর বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়েই যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। এক মুহূর্তের জন্য মনে হলো এই বাড়িতে ও ছাড়া আর কেউ কোথাও নেই। সিঁড়ি দিয়ে নেমে বাইরের বারান্দা পেরোলেই বড় উঠোন পেরিয়ে বাইরে যাওয়ার রাস্তা। বারান্দার ধারে বসার ঘর ছাড়া বাড়ির নিচের তলার অন্তর্মহলে কোথায় কি আছে কৃতি ভালোভাবে জানে না। এমনকি সৌগত আর দানিয়েল কোন ঘরে রয়েছে তাও তার জানা নেই। সিঁড়ির ওপর থেকেই কৃতি দেখল বসার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে বাইরে থেকে আসা একটা হালকা আলোর ছায়ার আলপনা তৈরি হয়েছে মেঝেতে। সেই আলপনার আঁকিবুকির অপর প্রান্ত একদম নিকষ কালো আঁধারে ঢাকা। সেই আঁধার ভেদ করে বারান্দার শেষ প্রান্ত দেখা যায় না। কৃতি দুধাপ সিঁড়ি নেমে আবার ডাকল, দীপ্রীতি, তুমি আছো? আবারও নিজের গলার স্বরের প্রতিধ্বনি যেন শুনতে পেল কৃতি। একমাত্র বাইরের বৃষ্টির একঘেয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ নিচতলার বারান্দার অন্য প্রান্তের দিক থেকে একটা ঘরের দরজা শব্দ করে খুলে গেল। খোলা দরজার ভেতর থেকে একজনকে মোমবাতির আলো হাতে বারান্দা বেয়ে এগিয়ে আসতে দেখল কৃতি। আলো হাতে কাউকে আসতে দেখে কৃতি প্রথমে ভেবেছিল দীপ্রীতি অথবা বলরি কেউ একজন, কিন্তু আলো যত স্পষ্ট হতে লাগলো কৃতি দেখল মোমবাতি হাতে যে এগিয়ে আসছে সে কোনো মহিলা নয়, একজন পুরুষ। তাহলে কি দানিয়েল বা সৌগত? কিন্তু এদের মধ্যে কারোর হওয়ার সম্ভাবনা তো খুব কম। যে এগিয়ে আসছে তার পরনের জামা কাপড় অচেনা। খাটো কুর্তার উপরে হাফ হাতা গরম জ্যাকেট আর পাজামা। দানিয়েল অথবা সৌগত কেউই কুর্তা পরেছিল না। এই বাড়িতে আসার পর একজন কাজের লোক ছাড়া আর কোনো পুরুষ মানুষ দেখেও নি কৃতি। আর সেও তো রাত হওয়ার আগেই নিজের বাড়ি চলে গিয়েছে। মোমের আলো যত এগিয়ে আসতে থাকে কৃতি পেছন থেকে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বারান্দার শেষে লোকটা সিঁড়ির ধাপ এক পা করে চড়তে শুরু করেছে। ওপর থেকে উঁকি দিয়ে দেখল কৃতি লোকটা দেওয়াল ধরে খুব কষ্টে সিঁড়ি চড়ছে। কৃতি একবার ভাবল সিঁড়ির বাঁক ঘোরার আগেই সে দীপ্রীতির ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেবে, কিন্তু অদ্ভুতভাবে লোকটা সিঁড়ির বাঁক ঘুরেই দ্রুত কৃতির সামনে চলে আসে। এখন আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কৃতি সিঁড়ির দেওয়াল শক্ত করে ঘামতে শুরু করেছিল। লোকটা কৃতির চেয়ে দুধাপ আগে এসে থামল। তারপর জ্বলন্ত মোমবাতি নিজের মুখের সামনে ধরতেই ওর বিশ্রী ঠোঁট আর নাকের তরুণাস্থিবিহীন কুঁচকে যাওয়া লোল চর্ম বিশিষ্ট মুখমণ্ডল দেখে আতঙ্কে আর্তনাদ করে উঠল কৃতি। লোকটা যেমন নির্বিকার তেমনই দাঁড়িয়ে রইল। সেই ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন হওয়াতে কৃতির সারা শরীর শিথিল হয়ে যায়। সিঁড়ির ওপরেই সে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে
মোমবাতির আলোয় কৃতি দেখল লোকটার বাঁ দিকের চোখের অক্ষি গোলক নেই। চোখের দুপাতা কোটরে ঢুকে একে অপরের সঙ্গে মিলিত হয়ে গেছে। লোকটা সিঁড়ির ওপরে হাঁটু মুড়ে বসে কৃতির মুখের উপরে ঝুঁকে কিছু একটা দেখার চেষ্টা করছিল। পাহাড়ি এলাকা একবার বিদ্যুৎহীন হলে সহজে বিদ্যুৎ যোগাযোগ আসে না, আর রাত্রিকালীন দুর্যোগ হলে তো সকালের আগে বিদ্যুৎ আসার সম্ভাবনাও নেই। কৃতির সম্বিত ফিরে আসার পর চিনতে পারল যে ঘরের বিছানার উপর শুয়ে আছে সেটা তীপ্রীতির ঘর। বিছানার পাশে একটা চেয়ারে হেলান দিয়ে তীপ্রীতি ঘুমিয়ে আছে। পাশে টেবিলে লণ্ঠনের মৃদু শিখা শুধু তার উপস্থিতি জানান দিয়ে যায়। ঘুমন্ত তীপ্রীতির গায়ে হাত বুলিয়ে ডাকল, তীপ্রীতি, ওঠো তীপ্রীতি। কৃতির ডাকে তীপ্রীতি ধর্মড়িয়ে জেগে উঠল। জ্ঞান ফিরেছে তোমার? বাবা, যা ভয় পাইয়ে দিয়েছিলে। ভয় পাইয়ে দিয়েছিলাম? আমি তো ওই লোকটাকে দেখে নিজেই। তা ঠিক, সানুবর চাচাকে প্রথম যে দেখবে সে ভয় পাবেই, আর তুমি তো অন্ধকারের মধ্যে দেখেছ, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওই লোকটা কে ছিল তীপ্রীতি? তোমরা সবাই কোথায় ছিলে? আমি আর মা তো 3 তলায় দাদার ঘরেই ছিলাম, আর তোমাদের বন্ধু সৌগত। তুমি নিচে গিয়েছিলে কি জন্য? হঠাৎ অন্ধকার হয়ে যাওয়াতে আলোর ব্যবস্থা করতে গিয়েছিলাম আমি তোমাদের খুঁজতে। তখনই ওই লোকটা মোমবাতি হাতে উঠে এলো বারান্দার উপর থেকে। তুমি যাকে দেখেছ সে হলো সানুবর চাচা। ওই যে বাড়িটা দেখছো, ওটা সানুবর চাচার বাড়ি। পূর্ব দিকের জানলা দিয়ে পাশের একতলা বাড়িটা দেখায় তীপ্রীতি। লোকটার এমন বিভৎস চেহারা কেন? সে অনেক ঘটনা, তোমায় বলতে পারি, কিন্তু কাউকে বলা চলবে না, এমনকি দাদাকেও না। আমি কাউকে বলবো না তীপ্রীতি, প্রমিস। কৃতির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তীপ্রীতি ঘরের বাইরে নিচের সিঁড়ির দিকে একবার দেখে দরজায় ছিটকিনি তুলে দিল। আমি ছোট থেকেই সানুবর চাচাকে এরকম দেখছি, তবে সানুবর চাচার যখন এমন অবস্থা হয় তখন আমার বয়স ওই 1 বছর। এই ঘটনাতে আমার বাবাও মারা যায়, আর দাদাকেও মা কলকাতায় রেখে আসে। তাই ঘটনা অনেকের মুখে যেটুকু শুনেছি সেটাই তোমায় বলছি। ড্যানি দাদাকে এই দোতলার বারান্দায় অঙ্ক করতে বসিয়ে রেখে বাবা বড়দাকে নিয়ে গ্রামের একজনের বাড়িতে গিয়েছিল। সেদিনও এরকম প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে লোডশেডিং। নংরিয়াতে তবে সবে মাত্র বিদ্যুৎ এসেছে, আশেপাশের গ্রামগুলো তো চির অন্ধকার। মা আমাকে নিয়ে ঘরের ভেতরে ছিল। এই সময় বাইরের বেড়ার ঝোপের ধারে একটা অস্বাভাবিক শব্দ শুনে ড্যানি দাদা সিঁড়ি দিয়ে উঠোন পেরিয়ে নিচে নেমে যায়। এখানে বেড়ার ধারে কিছু একটা নড়তে দেখে গেট পেরিয়ে রাস্তার ধারে গিয়ে দেখে একজন লোক মাটিতে পড়ে কাতরাচ্ছে। দাদার পায়ের শব্দ শুনে অন্য একজন লোক সেখান থেকে আগেই পালিয়েছিল। উপর হয়ে থাকা লোকটার উপরে বাজ পড়ার আলো পড়লে দাদা দেখে লোকটার কেউ নয়, আমাদের পাশের বাড়ি সানুবর চাচা। যে সানুবর চাচার উপরে চড়াও হয়েছিল সে ওর ঠোঁট, নাক, জিভ আর একটা কান কেটে নেয়, ভ্রুর চুল উপড়ে নেয়, চোখও খুঁচিয়ে তুলে নেয়। এতটা প্রায় মৃদু স্বরে বলে থামল তীপ্রীতি। শেষের কথাগুলো বলতে গিয়ে ওর চোখে মুখে আতঙ্কের ছাপ এই অন্ধকারেও যেন স্পষ্ট অনুভব করতে পারছিল কৃতি। এমন অদ্ভুতভাবে হত্যা করার কারণ জানার আগ্রহী কৃতি বলল, এমন নৃশংসভাবে কেউ কেন মারতে চাইলো সানুবর চাচাকে? আর কে এমন করেছিল? আরে এভাবেই তো ওরা বলি জোগাড় করে, ওদের নামও মুখে আনা খুব সাংঘাতিক ব্যাপার। কাদের? তীপ্রীতি ওর বিছানার উপরে উঠে এসে কৃতির বালিশের পাশে নিজের একটা বালিশ রেখে ইশারায় কৃতিকে শুয়ে পড়তে বলে। কৃতি ধীরে ধীরে বিছানায় উঠে বালিশে মাথা দিয়ে তীপ্রীতির পাশে শুয়ে পড়লে তীপ্রীতি ফিসফিস করে কৃতির কানে কানে বলে, নংশ নহ আর মেংশ নহ।
তীপ্রীতির মুখে এই অদ্ভুত অথচ পরিচিত শব্দগুলো শোনার পর চমকে ওঠে কৃতি। পূর্ব দিকের জানলার দিকে মুখ ফিরিয়ে শুতে গিয়ে জানলার বাইরে সানোবার চাচার বাড়ির দিকে চোখ চলে যায় কৃতির। সানোবার চাচার বাড়ির জানলা দিয়ে তখনও মোমের মৃদু আলো ভেসে আসছে। কৃতি দেখে সেই আলোর সামনে বসে একটি মেয়ে এক মনে কিছু কাজ করে চলেছে। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ায় পূর্ব দিকের জানলা দিয়ে রোদ ঝলমলে আলো প্রবেশ করতে দেখে কৃতির মনটা ভালো হয়ে গেল। বৃষ্টি শহরেই হোক বা পাহাড়ে, একঘেয়ে বৃষ্টি কৃতির ভালো লাগে না। তবে শিলং থেকে আসার পথে যখন পাহাড় চূড়ার আঁকা বাঁকা পথ ছাড়িয়ে বাস যখন নংরিয়াত এসে থামল, তখন কৃতির মনে হচ্ছিল এই ঘন্টা দুয়েকের দূরত্ব যেন আরেকটু বেশি হলেই ভালো হতো। পরিষ্কার আকাশে তখন সবে মাত্র সূর্যোদয় হয়েছে। পূর্ব দিকের জানলা দিয়ে গতকাল যে পাহাড়কে ভয়াল ভয়ঙ্কর দেখাচ্ছিল, সকালে সেই পাহাড়ে বাঁশঝাড়ের সবুজ সমারোহ দেখে কৃতির মনটা ভরে গেল। জানলার কাছে গিয়ে দেখল তীপ্রীতি ওর মায়ের সঙ্গে কাজে হাত লাগিয়েছে। পাঁচিলের গায়ে স্তূপীকৃত করে রাখা সার বস্তায় ভরে নেইতল্যাংয়ের ভ্যানে চড়িয়ে দিচ্ছে। সে সম্ভবত জমিতে নিয়ে যাবে সারের বস্তা। কৃতিকে জানলার ধারে দেখতে পেয়ে তীপ্রীতি হাসি মুখে হাত নাড়িয়ে ডাকতেই বলরিও মুখ তুলে জানলায় কৃতির দিকে তাকিয়েছেন। মহিলার মুখ সর্বদাই এমন গম্ভীর থাকে নাকি কৃতি এখানে হঠাৎ এসে পড়ায় এমন গম্ভীর হয়েছেন তা কৃতির জানা নেই। দানিয়েলের বাড়িতে প্রায় সকলেই বাংলা জানেন। গতকাল হঠাৎ এসে উপস্থিত হয়েও পরিস্থিতি বুঝিয়ে বলতে কৃতির তেমন অসুবিধে হয়নি, কিন্তু ওই অবধি। দানিয়েলের মা নিজেও খুব কম কথা বলেন, এমনকি ওর গাম্ভীর্যের জন্য দানিয়েলের সঙ্গেও খোলাখুলি কিছু আলোচনা করতে কৃতি সাহস পাচ্ছে না। একমাত্র তীপ্রীতি কৃতির এই সমস্যাটা দূর করতে সাহায্য করতে পারে। কৃতি দেখল নেইতল্যাংয়ের ভ্যান সারের বস্তা নিয়ে চলে গেলেও বলরিও তীপ্রীতিকে কিছু বলে সেখান থেকে চলে গেলেন। কৃতি তীপ্রীতিকে হাতের ইশারায় ওখানেই দাঁড়াতে বলে পূর্ব দিকের জানলার নিচে নেমে এলো। তীপ্রীতি তখন ছড়িয়ে পড়ে থাকা অবশিষ্ট গোবরের সার একটা ঝুড়িতে তুলে রাখছিল। কৃতিকে আসতে দেখেই বলল, কাল রাতে ঘুম হয়েছে কৃতিদি? হ্যাঁ। আচ্ছা তীপ্রীতি, তোমার ড্যানি দাদাকে এখন কোথায় পাওয়া যাবে? নিজের ঘরেই ঘুমিয়ে আছে এখনো, মা ডাকতে বারণ করেছে। তোমার দাদার সঙ্গে আমার কিছু কথা ছিল, কিন্তু তোমার মা মনে হয়। মা এখন দোকানে বসবে, ফিরতে ফিরতে সেই দুপুর হবে। দাদা উঠলে না হয় তুমি কথা বলে নিও, আমি মাকে কিছু বলবো না। পূর্ব দিকের পাঁচিলটা বাঁ দিক থেকে বেঁকে উত্তর দিকেও ঘুরে গিয়েছিল। সেই বাঁক থেকে একটি ফর্সা মেয়ে উঁকি দিয়ে তীপ্রীতিকে ডেকে ওদের নিজস্ব ভাষায় কিছু একটা বলতেই সারের ঝুড়ি ছেড়ে সেদিকে গেল তীপ্রীতি। কৃতি দেখছিল মেয়েটা তীপ্রীতির সঙ্গে কথা বললেও নজরটা যেন কৃতির দিকে ঘোরাফেরা করছে। মেয়েটা পাঁচিলের যেদিক থেকে উঁকি দিচ্ছে সেদিকেই সানোবার চাচার ঘর। কৃতির গতকাল রাতের কথাটা মনে পড়ল। অন্ধকারে সানোবার চাচার ঘরের জানলা দিয়ে একটি মেয়েকে সে মোমের আলোয় বসে থাকতে দেখেছিল। এই মেয়েটির সঙ্গে গতকালের দেখা সেই মেয়েটির বেশ মিল আছে। পাঁচিলের ওপার থেকে মেয়েটি চলে গেলে তীপ্রীতি আবার ঝুড়িতে সার তোলার কাজে মন দিল। ওই মেয়েটা কে ছিল গো তীপ্রীতি? তোমার বন্ধু? ও তো ইবন সারা, আমরা ওকে সারা বলেই ডাকি। ও সানোবর চাচার মেয়ে। আমরা আগে খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু দাদার বিয়ের পর থেকে সারা আমাদের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছে। দাদার বিয়ের পর? কেন? তীপ্রীতি কোমর থেকে সারের ঝুড়ি নামিয়ে রেখে বলল, সারার সঙ্গে দাদার বিয়ে হওয়ার কথা ছিল। ওরা দুজনে দুজনকে ভালোবাসত, কিন্তু হঠাৎ একদিন কি উঠলো দাদার সঙ্গে, দাদা সারার সঙ্গে যোগাযোগ কমিয়ে ফেলল। তারপর তো আরিসা বৌদির সঙ্গে বিয়ে হয়। এই ঘটনায় সারা অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি। আচ্ছা, কাল অন্ধকারে সনোবর চাচা তোমাদের বাড়িতে কি করছিল? ওদিকের পাঁচিলের গায়ে একটা গেট আছে,
ওখান দিয়ে সানোবর চাচা মাঝে মাঝে এদিকে আসে সার নিতে। আমাদের 2 বাড়ির জমির সার তো এখানেই রাখা থাকে। কাল বৃষ্টির সময় সারের বস্তাগুলো অনেকটা ভিজে গিয়েছিল, এগুলোকে সরিয়ে ওই খামার ঘরে রাখতেই এসেছিল বোধহয়। আচ্ছা দীপ্রীতি, একটা কথা সত্যি করে বলো তো, আমি শুনেছি যে সেই রাতে তোমার বাবা আগুনে পুড়ে মারা যান। কিভাবে ঘটেছিল সেটা বলতে পারবে? আমি খুব ভালো করে জানি না, মা আমায় এত কথা খুলে বলেনি কোনোদিন। আমি শুধু জানি ওই মিংস নোহরাই বাবাকে ওদের বাড়িতে জ্যান্ত পুড়িয়ে দেয়। কথাগুলো বলার সময় দীপ্রীতির মুখে বাবার জন্য কষ্টের পাশাপাশি একটা অজানা ভয়ও যেন ফুটে উঠেছিল। কৃতি আর কিছু জিজ্ঞেস করবার আগেই দীপ্রীতির সারের ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটার খুব স্পর্শকাতর জায়গাটা ছুঁয়ে দিয়েছে কৃতি। দীপ্রীতি চলে গেলে মাথা তুলে 3 তলার ঘরের জানলার দিকে তাকাতেই দানিয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতির মনটা চঞ্চল হয়ে উঠল। কিন্তু কৃতির সঙ্গে চোখাচোখি হতেই দানিয়েল জানলা থেকে সরে দাঁড়ালো। কৃতি বারান্দার সিঁড়ি অতিক্রম করে 3 তলার ঘরের দিকে চলে গেল। মেঘালয়ে আসা প্রায় সব ট্যুরিস্টই একবার না একবার নংরিয়াত আসে। কিসের জন্য জানো? পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত নেমে যেতে যেতে দীপ্রীতি বলছিল কৃতিকে, সকালে 3 তলার ঘরে গিয়েও দানিয়েলের সঙ্গে কথা বলে উঠতে পারেনি কৃতি। কৃতির এখানে আসায় দানিয়েল তার উপরে বেশ বিরক্ত হয়ে আছে। কৃতিকে ঘরে প্রবেশ করতে দেখেই দানিয়েল বাইরে চলে গিয়েছিল। সৌগত বলেছিল, তুই কাজটা কিন্তু ঠিক করিসনি এখানে এসে। তুই জানিস না এখানে থাকাটা কতটা রিস্কি। রিস্কি তো তুই কি করছিস এখানে? চলে যা। আমি না এলে তো ড্যানি একাই আসতো, আর এই সময় ওকে ওই অবস্থায় একা ছেড়ে আসাটা আমার উচিত মনে হয়নি। সৌগতর সঙ্গে আর কথা বাড়াতে চায়নি কৃতি। বারান্দা দিয়ে নিচে উঠোনে পায়চারি করতে দেখেছিল দানিয়েলকে, কিন্তু নেইথল্যান্ড সেখানে উপস্থিত থাকায় কথা বলার সাহস তার হয়নি। বেলা বাড়লে নংরিয়াতের সবচেয়ে বিখ্যাত জায়গাটা দেখাতে নিয়ে যাবে বলেছিল দীপ্রীতি। এখন ওরা সেখানেই চলেছে। দীপ্রীতি আর কৃতি একটু পেছনে, সামনে সৌগত আর দানিয়েল। তারও আগে দ্রুত পায়ে সবাইকে গাইড করে এগিয়ে নিয়ে গেছে নেইথল্যান্ড। সেই এবড়ো খেবড়ো উতরাই পথে ধীরে ধীরে নামতে নামতে দীপ্রীতি কৃতির কাছে জানতে চাইছিল যে নংরিয়াতে সব টুরিস্টই একবার না একবার কেন আসে, তার কারণটা সে জানে কিনা। কৃতিকে চুপ করে থাকতে দেখে দীপ্রীতি আবার বলল, এখানে একটা ব্রিজ আছে, গাছের শিকড় জোড়া লেগে তৈরি হয়েছে। লোকে বলে ওটা নাকি প্রায় 200 বছর পুরনো। ওটা দেখতেই লোকে নংরিয়াত আসে। প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে নামার পর দেখা মিলল স্নিগ্ধ নীল জলাশয়ের এক অসাধারণ বৃক্ষের, যার শিকড় প্রাকৃতিক অদ্ভুত খেয়ালে এক পারাপারের সেতু তৈরি করেছে জলাধারের উপর দিয়ে। মানুষ সেখানে মাটি পাথর বসিয়ে করে ফেলেছে একেবারে আসল সেতু। 2-1 টুরিস্ট তখনও শিকড়ের ব্রিজের উপর ছড়িয়ে ছিটিয়েছিল। নীল জলাশয়ের দিকে সৌগতকে নিজের দিকে মোবাইলের ক্যামেরা তাক করতে দেখে আঙ্গুল তুলে দীপ্রীতি বলেছিল, লোকজন এখানে এসে সেলফি তুলবেই তুলবে, সাদেই কি আর এটাকে সেলফি পুল বলে? নীল জলাশয় ছেড়ে কৃতি খানিকটা এগিয়ে এসেছিল শেকড়ের ব্রিজের কাছাকাছি। জায়গাটা অসাধারণ। মেঘালয় ট্যুরিস্ট বোর্ড এমন একাধিক সেতুর সন্ধান পাওয়ার পরে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাদের তুলে ধরেছে সারা বিশ্বের সামনে। যদিও এই সেতুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুদর্শন। ব্রিজের নিচে পাথুরে পথে শীর্ণকায়া স্রোত বেয়ে চলেছে। এতটা পথ চলবার পরও দানিয়েলের সঙ্গে একবারের জন্য চোখাচোখি অবধি হয়নি কৃতির। শেকড়ের সেতুটা যেন গাছেরা নদীর 2 পাড় থেকে হাত ধরাধরি করে বানিয়েছে। মানুষ তার উপরে পাথর আর মাটি চাপিয়ে পায়ে হাঁটা পথ তৈরি করে নিয়েছে নিজের সুবিধার্থে। ব্রিজের তলায় একটা বড় পাথরের উপরে নেইথল্যান্ডের পাশে বসে কথা বলছে দানিয়েল। সৌগত আপন মনে যেন এদিক ওদিক ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ সেতুর কাছে একটা সাইনবোর্ড দেখে নেইথল্যান্ডকে উদ্দেশ্য করে সৌগত জিজ্ঞেস করল, নেইথল্যান্ড,
এটা কি ভাষায় লেখা? হরফগুলো তো ইংলিশে। নেথল্যাং সৌগতর কাছে এগিয়ে এসে বলল, ওটা আমাদের খাসি ভাষা, মনখেম। ওটা সরকারি বোর্ড। এই ডাবল ডেকার শেকরের ব্রিজ আসলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ব্রিজে ওঠার আগেই বোর্ডটা লক্ষ্য করেছিল কৃতি, কিন্তু ওতে কি লেখা ছিল তা দেখার ইচ্ছে হয়নি। কৃতি মনে মনে ভাবছিল বাড়ির বাইরে থাকাকালীনই দানিয়েলের সঙ্গে যেভাবেই হোক একবার কথা বলতে হবে। এমন সময় নিচ থেকে তিপ্রীতি উঠে এলো কৃতির কাছে। জানো, এরকম শিকড়ের ব্রিজ একটাই নয়, অনেক আছে, তবে এটাই বিখ্যাত। এই সেতু তৈরির পেছনে একটা গল্প আছে। আমরা খাসিরা বিশ্বাস করি, তুমি বিশ্বাস করবে কিনা সেটা অবশ্য তোমার ব্যাপার। বহু বছর আগে নংরিয়াতের এক পুঞ্জিতে, আচ্ছা তুমি পুঞ্জি মানে জানো তো? পুঞ্জি মানে হচ্ছে গ্রাম। তো এই গ্রামে একজন লোক এখানকার গাছেদের প্রেমে পড়েছিল, কিন্তু তার পরিবার তাকে উপজাতিদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তাদের সন্তানও হয়, কিন্তু লোকটির মন পড়েছিল সেই গাছেদের প্রতি। তারপর সে তার প্রেমের প্রতীক হিসেবে গাছের শেকড় জুড়ে জুড়ে এই সেতু তৈরি করে। খাসিদের লোককথা শোনার ইচ্ছা কৃতির তেমন ছিল না। সে তিপ্রীতিকে থামিয়ে দিয়ে বলল, চলো এখান থেকে যাই নিচে, ওই যেখানে তোমার দাদা বসে আছে। তিপ্রীতির থেকে দূরে যাওয়ার জন্যই কৃতি সেতুর যে প্রান্ত দিয়ে চড়েছিল তার অন্য প্রান্তের দিকে হেঁটে নামতে লাগলো। তিপ্রীতি সেতুর ওপারে কিছু একটা দেখে কৃতিকে হাত ধরে টেনে অন্য প্রান্তের দিকে টানতে টানতে বলল, ওদিকে যেও না, এদিকে এসো। একটা ভীষণ লম্বা ভয়াল দর্শন লোক সেতুর ওপার থেকে কৃতির দিকে এগিয়ে আসছে। ওকে দেখেই তিপ্রীতি কৃতির হাত ধরে আবার টানতে আরম্ভ করলো। চলো এখান থেকে, বলছি না ওই লোকটা ভালো না। তারপর নিচে দানিয়েলদের দিকে তাকিয়ে বলল, দাদা এখান থেকে চল, বাড়ি চল। সেতুর নিচ থেকে নেথল্যাং লোকটাকে কৃতির দিকে এগিয়ে আসতে দেখেছিল। সে এক দৌড়ে সেতুর উপরে উঠে আসে। তিপ্রীতি আর কৃতিকে সেতুর নিচে নেমে যেতে ইশারা করে জামার হাতা গুটিয়ে ছেলেটার দিকে এগিয়ে পথ রুখে দাঁড়ায়। নিজেদের খাসি ভাষায় চলে যাওয়ার হুমকি দেয় ছেলেটাকে। নেথল্যাংয়ের বাধা পেয়ে কৃতির উপর থেকে চোখ সরায় লোকটা। সেতুর প্রান্তে দাঁড়িয়ে কৃতি দেখছিল লোকটা নেথল্যাংয়ের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। ওকে পাশ কাটিয়ে লোকটা সরে আসতে চাইল। নেথল্যাং দু হাত দিয়ে লোকটাকে ধাক্কা দেয়। নেথল্যাং সজোরে ধাক্কা দিলেও লোকটা সামান্য টাল খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। চলে যাওয়ার কোনো ইচ্ছা তার যেন নেই। ওদিকে সেতুর নিচ থেকে সৌগত আর দানিয়েলও উঠে এসেছে। দানিয়েলকে আসতে দেখে তিপ্রীতি বলল, দাদা তুই চল এখান থেকে, তোর এখানে থাকা ঠিক না। লোকটা নেথল্যাংয়ের কাছ থেকে বারংবার বাধা পেলেও ওর উপরে এখনো হাত তোলেনি। কিন্তু নেথল্যাং এবার থাকতে না পেরে লোকটার কলার ধরে সজোরে একটা থাপ্পড় মারতেই লোকটা ভয়ানক চিৎকার করে ওঠে। দু হাত দিয়ে নেথল্যাংয়ের গলা চেপে ধরে। দানিয়েল আর সৌগত সেতুর মাঝখানে গিয়ে লোকটার হাত ছাড়ানোর একটা চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের জনা কয়েক টুরিস্ট সেদিকে ছুটে এসেছিল। তাদের দেখেই লোকটা নেথল্যাংয়ের গলা আলগা করে সেতুর ওপার দিয়ে পাহাড়ের গায়ে উঠে পড়ে। যাওয়ার সময় নেথল্যাংয়ের চোখে সরাসরি তাকিয়ে বাংলাতে বলে যায়, দেখে নেব তোকে, তোর ব্যবস্থা হবে। লোকটার হাত থেকে ছাড়া পাওয়ার পর ওই এলাকার ধারে কাছে থাকাও আর নিরাপদ বলে মনে করেনি ওরা। যে পথে এসেছিল সেই পথেই দ্রুত ফিরে গেল। ফেরার সময় সৌগত নেথল্যাংয়ের সঙ্গে কিছুটা এগিয়ে গেলে কৃতি তিপ্রীতিকে ওদের সঙ্গে যেতে বলে দানিয়েলের সঙ্গ পাওয়ার জন্য খানিকটা পিছিয়ে গেল। সে দানিয়েলের কাছে গিয়ে বলল, তুই আমার উপরে রেগে আছিস কি কারণে ড্যানি? আমি এখানে এসেছি বলে, নাকি মিথ্যে বলে তোর এখানে আসার কারণটা জেনে গিয়েছি বলে? তুই কিচ্ছু জানিস না। জানলে তুই এখানে আমার পিছনে আসতিস না। আর যদি বলি আমি সব জেনেই এখানে এসেছি? আমি তাও বলবো এখানে এসে তুই ঠিক করিসনি। আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাই না। তুই তো সব জানতিস, তাহলে তুইই বা এলি কেন? বললাম তো তুই কিছুই জানিস না, বললেও বুঝবি না।
তাহলে আমাকে বুঝিয়ে বল, কি এমন ঘটনা আছে যা তুই বুঝিস আর আমি বুঝবো না? আমি জানি থলেন উপাসকরা তোকে বলি দিতে চাই, তুই সব জানিস, তাও কেন এলি এখানে? থলেনে নামটা শুনে দানিয়েল অবাক হয়ে তাকায় কৃতির দিকে। এত কথা মেয়েটা কোথা থেকে শুনল? চুপ কর, সূর্যাস্তের পর অপদেবতার নাম ধরতে নেই। আমি জানি তুই এসব কুসংস্কার মানিস না, কিন্তু এসেই যখন পড়েছিস, নংগ্রামের কটা দিন আনন্দ কর এখন। কথাগুলো বলেই আবার চড়াই বেয়ে উঠতে লাগলো দানিয়েল। কৃতি যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল দানিয়েলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে। কৃতিকে থেমে থাকতে দেখে দানিয়েল ফিরে এসে বলল, দেখ, আমার হয়তো কিছুই হবে না, আবার হতেই বা কতক্ষণ। আমাকে ওরা ফলো করছে কৃতি। ফলো করছে? কারা? সেতুর উপরে ওই লোকটাকে দেখলি তো? ওর নাম রাপলাং। গ্রামের লোক ওকে নংশনও বলে মনে করে। থলেন উপাসকদের জন্য বলির ব্যবস্থা ওই করে বলে গ্রামের লোক মনে করে। আমি চলে যাওয়ার পরও বহু লোক এই নংশনোর হাতে খুন হয়েছে। লোকটা যখন খুনি, তাহলে পুলিশ কিছু করছে না কেন? গ্রামের লোকজন যখন জানে খুনগুলো ওই করছে, তাহলে পুলিশে খবর দেয়নি? দিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যায়নি। খুনগুলো যে রাপলাঙই করেছে এর কোনো উপযুক্ত প্রমাণ নেই। আর সব থেকে বড় কথা হলো, ওকে নংশনো হিসাবে শুধুমাত্র সন্দেহ করা হয়েছে। আসল মেংশনো মানে থলেন উপাসকদের পরিবারকে এখনো কেউই চিহ্নিত করতে পারেনি। দূরের পাহাড়ে সূর্যাস্ত প্রায় হয়ে এসেছিল। খাদের ধারের ঝোপঝাড় থেকে জমাট বাঁধা অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক ক্রমশ ঘনীভূত হচ্ছিল। দূরে অস্তমিত কমলা সূর্যের দিকে তাকিয়ে আতঙ্কে কৃতির গলা যেন শুকিয়ে এলো। ওই রাপলাং তাহলে এখানে তোকে অনুসরণ করে এসেছিল? কৃতির প্রশ্নের কি উত্তর দেবে দানিয়েল জানে না, তবে প্রশ্নের উত্তর এড়িয়ে দানিয়েলের চুপ করে থাকার অর্থ কৃতির বুঝতে বাকি থাকে না। দানিয়েল পাহাড়ের উপরের দিকে তিপ্রীতি, নেইথল্যাং আর সৌগতর মিলিয়ে যাওয়া ছোট্ট মায়াময় অবয়বগুলোর দিকে তাকিয়ে কৃতির হাত ধরে একটা টান দেয়। চল, অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরতে হবে। শুনছিলে নাগপাশ উপন্যাসের দ্বিতীয় পর্ব। উপন্যাসের তৃতীয় ও চতুর্থ তথা অন্তিম পর্ব তোমরা পাবে আগামী বুধবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। কাহিনী দীপিকা মজুমদার। গল্প পাঠে এবং সূত্রধারে ছিলাম আমি অনুভব। দানিয়েলের চরিত্রে ছিল রক্তিম, সৌগতর চরিত্রে ছিল আসঞ্জন, কৃতির চরিত্রে ছিল স্মিতা, দামেহির চরিত্রে ছিল রণদীপ, বলেরির চরিত্রে ছিল পিয়ালি, আরিশার চরিত্রে ছিল সৌমিলি, তিপ্রীতির চরিত্রে ছিল সায়নী গুহ, নেইথল্যাংয়ের চরিত্রে ছিল পার্থ, ইবন সারার চরিত্রে ছিল বর্ণিশা এবং অন্যান্য চরিত্রে ছিল রণদীপ, স্মিতা, ঋদ্ধি, রক্তিম, পিয়ালি, লিও, তৃষা দত্ত এবং সায়নী মিত্র। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি, নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে ডিভাইন কমেডি। তাহলে কেমন লাগলো এই উপন্যাসের দ্বিতীয় পর্ব জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার সঙ্গে, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করা চাই। তাহলে দেখা হচ্ছে আগামী বুধবার তৃতীয় পর্বে। টেল দেন, থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।